নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আজকে একটি স্টক নিয়ে আলোচনা করব। স্টকটা হচ্ছে বেসিক্যালি ফ্যাশনেবল অ্যাপারেল বলতে পারেন রিটেলার। ফ্যাশনেবল অ্যাপারেল রিটেলার বলতে এরা মোটামুটি যত ফ্যাশনেবল গার্মেন্টস আছে, বিশেষ করে ছেলেদের মেন্স লেটেস্ট ফ্যাশন একদম, সেই সব গার্মেন্টসের শার্টস প্যান্ট এদের রিটেলিং করে। কিন্তু এদের বিজনেসটা বেসিক্যালি হচ্ছে অনলাইন। কোম্পানিটার নাম হচ্ছে থমাস স্কট। এই কোম্পানিটা দেখুন, খুব ছোট কোম্পানি, মার্কেট ক্যাপ 500 কোটি টাকার মতো, মার্কেট ক্যাপ 450 থেকে 500 কোটি টাকা মার্কেট ক্যাপ। এই কোম্পানিটা 2010-এ যখন এসেছিল, তখন এরা ছিল অ্যাকচুয়ালি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার ছিল। মানে একদম ভারতবর্ষে বড় রিটেল কাপড়ের ব্র্যান্ড আছে, রেমন্ড, বিং হিউম্যান, এই ধরনের কাপড়ের ব্র্যান্ডেড কোম্পানিরা ম্যানুফ্যাকচারিং করত। তারপরে কোম্পানি ধীরে ধীরে কি করলো, এই কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং থেকে ধীরে ধীরে এরা নিজেদের রিটেল ইন্ডাস্ট্রিতে ঢুকে গেল। এদের বেসিক্যালি এরা কি বানানো শুরু করলো, ছেলেদের যে ফ্যাশনেবল শার্ট, টি শার্ট, প্যান্ট, এটা হচ্ছে এদের মেন বিজনেস। এছাড়া কিছু বাচ্চাদের রয়েছে, আর কিছু ওমেন্সদের, মেয়েদের রয়েছে, গার্লসদের রয়েছে, বিশেষ করে লেটেস্ট ফ্যাশনেবল। এদের যে মেন ফোকাস, এই কোম্পানির কিন্তু মেন ফোকাস হচ্ছে ইন্টারন্যাশনালি, বিদেশে আমেরিকা, লন্ডন, এইসব জায়গায় যত লেটেস্ট ফ্যাশন আছে সেই কালচারটাকে ইন্ডিয়াতে নিয়ে আসে। যত লেটেস্ট ফ্যাশনেবল আইটেম মানে গার্মেন্টসের মধ্যে রয়েছে, সেই ফ্যাশনটাকে ইন্ডিয়াতে নিয়ে আসে। এই জন্য এরা কি করলো, কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং মানে হোলসেল, এরা ছিল বেসিক্যালি হোলসেলার ছিল। এরা সব গার্মেন্টসের ম্যানুফ্যাকচারিং করে এই বড় বড় যে ব্র্যান্ডেড কোম্পানি আছে, রেমন্ড, বিং হুম্যান, এদেরকে সাপ্লাই করত। এখান থেকে কি ওরা ধীরে ধীরে ফোকাসটা সরিয়ে দিল, সরিয়ে এরা নিজেরাই রিটেলিং করা শুরু করলো, বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে। এরা কোন কাস্টমারটাকে টার্গেট করলো, মোটামুটি মিড প্রিমিয়াম কাস্টমার বলতে পারে। মানে এরা কিন্তু যেরকম ভিটু রিটেল বা ট্রেন্ড বা স্টাইল বাজার, এরা কি করে, এরা তো অফলাইন, এরা স্টোরের মাধ্যমে মাল বিক্রি করে। এদের অডিয়েন্স টার্গেট কি, একদম লোয়ার ক্লাস, লোয়ার মিডিল ক্লাস। কিন্তু এদের টার্গেট কিন্তু প্রিমিয়াম, মিড প্রিমিয়াম, মানে আপার মিডিল ক্লাস বলতে পারেন, আপার মিডিল ক্লাস। এই কাস্টমারটাকে টার্গেট করছে। যে সমস্ত লোকজন আর কি একটু ফ্যাশনেবল, মানে ব্র্যান্ডেড মাল, ব্র্যান্ডেড জামা কাপড়, ব্র্যান্ডেড শার্ট, ব্র্যান্ডেড প্যান্ট এসব পড়তে পছন্দ করে, সেই সব কাস্টমারকে কিন্তু টার্গেট করা শুরু করবো। আমাদের বিজনেস পলিসিটাই তাই। এটা লোয়ার ক্লাস বা লোয়ার মিডিল ক্লাস এদের টার্গেট না, এদের টার্গেট হচ্ছে আপার মিডিল ক্লাস, যারা ব্র্যান্ডেড জামা কাপড় পরতে চায়। এই কোম্পানি দেখুন, এই কোম্পানিতে এখন কি হচ্ছে, এই কোম্পানির যে বিজনেস ভার্টিক্যালটা, একটা চালু হচ্ছে এদের B2B বিজনেস। মানে এরা অন্য রিটেল কোম্পানির থেকে অর্ডার নেয়, নিয়ে ম্যানুফ্যাকচারিং করে সাপ্লাই করে দেয়। এটা হলো B2B। যেরকম আপনার কি কোম্পানি থেকে নিচ্ছে এবার দেখে নিন, বিং হিউম্যান রয়েছে, রেমন্ড রয়েছে, এদের হচ্ছে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচার। রেড টেপ রয়েছে, B2B বিজনেস। রেড টেপ, বিং হিউম্যান, রেমন্ড, এইসব কোম্পানি থেকে অর্ডার নিয়ে এরা ম্যানুফ্যাকচারিং করে দেয়। এটা তো হোলসেল বিজনেস বলতে B2B। আর এদের যখন মেন বিজনেস, সেটা হচ্ছে B2C, মানে রিটেলিং। এখানে কিন্তু 85 থেকে 90% বিজনেসটা হচ্ছে এখন রিটেলিং বিজনেস। একদম ডাইরেক্ট কাস্টমারকে মাল বিক্রি করছে এরা, B2C। এখানে কি করছে এরা, এখানে বিজনেসটাকে দুভাবে করছে, একটা হচ্ছে অনলাইন আর হচ্ছে অফলাইন। এদের অনলাইনে কিন্তু ম্যাক্সিমাম সেলটা হচ্ছে, এদের মেন ফোকাসটা হচ্ছে অনলাইন। যত আমাদের অনলাইন ই কমার্স প্ল্যাটফর্ম আছে, যেমন মিন্ত্রা বলতে পারেন, বা অ্যামাজন বলতে পারেন, ফ্লিপকার্ট, এই সমস্ত এরকম অন্তত 8 থেকে 9টা এরকম অনলাইন প্ল্যাটফর্ম আছে। এই সমস্ত অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে টাই আপ করে নিয়েছে। সমস্ত মাল এরা, যে বিশেষ করে লেটেস্ট যত ফ্যাশনেবল কাপড়, ছেলেদের টি শার্ট, প্যান্ট, বাচ্চাদের ড্রেস, প্লাস মেয়েদের লেটেস্ট ফ্যাশনেবল ড্রেস, এরা কিন্তু অনলাইনের মাধ্যমে বেশি টার্গেট করছে। সমস্ত অ্যাপের মাধ্যমে, মিন্ত্রা রয়েছে, ফ্লিপকার্ট রয়েছে, অ্যামাজন রয়েছে। এছাড়া এরা আরেকটা জিনিস বিক্রি করে, সেটা হচ্ছে ফ্যাশনেবল ব্যাগ।
ব্যাগগুলো হয় না, এটা কিন্তু এদের একটা হ্যান্ডব্যাগ যেগুলো আছে, ফ্যাশনেবল হ্যান্ডব্যাগ, স্টাইলিশ, দামি দামি হ্যান্ডব্যাগগুলো ওরা বিক্রি করে। তাহলে ওদের বিজনেসের মেন এখন টার্গেট হচ্ছে এদের রিটেলিং, আর রিটেলিং এর মধ্যে মেন হচ্ছে অনলাইন। এদের কিন্তু বিজনেসের মেন ফোকাসটা হচ্ছে অনলাইন আর কিছুটা অফলাইন। অফলাইন বলতে এই মুহূর্তে এরা ব্যাঙ্গালোরে স্টোর খুলেছে, ব্যাঙ্গালোরে এদের 5টা স্টোর আছে, শুধুমাত্র ব্যাঙ্গালোরে দিয়ে শুরু করেছে আর কি, রিসেন্ট শুরু করেছে এরা। পুরো ব্যবসা এদের চলছে অনলাইন, আর ব্যাঙ্গালোরে এরা 5টা অফলাইন স্টোর খুলেছে, যেরকম ভিটু রিটেলের স্টোর আছে বা ডিমার্টের স্টোর আছে, এরকম এরা ব্যাঙ্গালোরে 5টা অফলাইন স্টোর খুলেছে। এরা কিন্তু এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিও বাড়িয়ে নিয়েছে। আগে এদের ছিল কত, আগে এদের একটা ছিল ম্যানুফ্যাকচারিং ইউনিট, সেটা সোলাপুরে ছিল, এখন এদের 4-4টে ম্যানুফ্যাকচারিং ইউনিট হয়ে গেছে। এদের এখন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি কিভাবে বাড়িয়েছে দেখুন, এখন এদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে, এরা পার মান্থ, যে আমাদের শার্টস, পার মান্থ এরা শার্ট ম্যানুফ্যাকচারিং করে 60,000, 60,000 পার মান্থ। এরা প্যান্ট বটমস, যেগুলা বটমস ম্যানুফ্যাকচারিং করছে মোটামুটি 60,000। আর হ্যান্ডব্যাগ যেটা আছে, স্টাইলিশ হ্যান্ডব্যাগ, এরা মোটামুটি মাসে 20,000 ক্যাপাসিটি আছে তৈরি করার। মানে শার্ট 60,000, বটমস 60,000 মানে প্যান্ট, আর 20,000 ব্যাগ, হ্যান্ডব্যাগ। এই হচ্ছে এদের এখন ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি। এবার যদি আপনাদের বিজনেসটা দেখেন কিভাবে বিজনেস করছে, এবছর Q1 দেখুন, Q1 এদের সেলস গ্রোথ করছে মোটামুটি 100%-এর কাছাকাছি, 97 থেকে 98% Q1, এই Q1 2026-এ। আর নেট প্রফিট গ্রোথ করেছে 150%। এই 2024-2025-এর বিজনেস দেখেন, তাহলে দেখবেন 2023 সাল থেকে দেখেন, 2023-এ কোম্পানি টোটাল সেল ছিল হচ্ছে আপনার 60 crore, 60 কোটি টাকার মতো। 2024-এ সেলসটা বেড়ে গিয়ে দেখেছে 90 কোটি, 90 crore। আর 2025-এ সেল গিয়ে দেখেছে 160 কোটি। এর প্রফিটটা দেখেন, 2023-এর প্রফিট ছিল 3 কোটি টাকা, মানে 2023-এ সেল ছিল 60 crore, প্রফিট ছিল 3 কোটি, মনে হয় 5% মার্জিন ছিল। 2024-এ কি হলো, 90 কোটি টাকা সেল করলো, টোটাল প্রফিট গুলো 10 কোটি টাকা, মোটামুটি এখানে কিন্তু 9% মার্জিন। আর 2025-এ এরা সেল করলো 160 কোটি টাকা, আর প্রফিট করেছে 13 কোটি টাকার মতো, 7.7 to 8% মার্জিন, আর 7.5% মার্জিন। এবার দেখুন এই কোম্পানির সব থেকে ভালো হচ্ছে 2023 থেকে 2025 এই বছরের মধ্যে তখন সেলটা কিন্তু মোটামুটি প্রায় 3 ডবলের কাছাকাছি পৌঁছে গেছে, 2.5 ডবলের বেশি, 2.5 টাইমস, মোর দ্যান 2.5 টাইমস। 2023-এ সেল ছিল 60 crore, আর 2025-এ সেল গিয়ে দাঁড়িয়েছে 160 crore। আর প্রফিটটা দেখুন, 2023-এ প্রফিট ছিল 3 কোটি টাকা, আর 2025-এর প্রফিট গিয়ে দাঁড়িয়েছে 13 কোটি টাকা, 4 টাইমস, 4 ডবলেরও বেশি, মোর দ্যান 4 টাইমস। যতটা দিকে যে প্রফিট বেড়ে যাচ্ছে, সেল বেড়ে যাওয়াতে এদের ROE দুটোই কিন্তু বেড়ে গেছে। 2022-এ এদের কত, 2022 সালে ROE ছিল 6, এখন ওদের ROE 12, পুরো ডাবল। আর 2022 সালে ROC ছিল কত, 10, এখন ROC হচ্ছে 16। প্রফিট গ্রোথ 3 বছরে, মোটামুটি 2 বছর হয়ে গেছে কত, 4 টাইমস। সেলস গ্রোথ 2 বছর হয়ে গেছে 2.5 টাইমস। ROE উপর দিকে চলে যাচ্ছে, ROC উপর দিকে যাচ্ছে। এটা হচ্ছে একটা কোম্পানির বেস্ট সিমটম বলতে পারেন। একটা কোম্পানি ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, এটাই যথেষ্ট। সেলস গ্রোথ, নেট প্রফিট গ্রোথ, ROE, ROC, এই কোম্পানির 4টে জিনিসই কিন্তু উপরের দিকে যাচ্ছে। সবথেকে হচ্ছে বিজনেস মডেল, এদের কিন্তু ভিটু রিটেল বা ট্রেন্ড বা আপনার স্টাইল বা এদের সাথে কোনো কম্পিটিশন নেই। এরা কিন্তু পুরো, এদের খেলাটা পুরো অনলাইন। এরা 80 to 90% সেল করছে অনলাইন থেকে। এরা কি করছে অনলাইনে, এরা নিজেদের ব্র্যান্ড আছে, থমাস স্কট, ওদের নিজেদের ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের ছেলেদের শার্ট, ছেলেদের প্যান্ট, একদম লেটেস্ট ফ্যাশনেবল আইটেম, প্রিমিয়াম টু মিড ক্যাটাগরি। সাথে কি করছে, আরও যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আছে, ভালো ভালো ব্র্যান্ডের কাপড় কিন্তু এরা অনলাইনের মাধ্যমে সেল করছে, যেমন নটিকা বলতে পারেন, তারপরে আমার আছে অ্যারোপেস্টেল বলতে পারেন, যাদের ব্র্যান্ডেড কাপড় আছে আর কি। এরা কি হচ্ছে পুরো অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে, মিন্ত্রা, ফ্লিপকার্ট, অ্যামাজনের মধ্যে সেল করছে। এই জন্যই করছে দেখুন, লাস্ট 2-3 বছর থেকে কিন্তু এরা 50% উপরে সেলস গ্রোথ করে যাচ্ছে। আর কোম্পানি কিন্তু বলছে এর থেকে আরো এটাকে বাড়ানোর চেষ্টা করছে। এখানে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি এখন 4 ডবল হয়ে গেছে এদের। আগে একটি ম্যানুফ্যাকচারিং ইউনিট ছিল, 4-4টে ম্যানুফ্যাকচারিং ইউনিট হয়ে গেছে। এবার দেখুন 2025 সালে কোম্পানি টোটাল সেল কত করেছে, 160 কোটি টাকা, আর প্রফিট করেছে
13 কোটি টাকা। এবার Q1 কি হয়েছে দেখুন, Q1 এবার কোম্পানি সেল করে নিয়েছে 54 কোটি টাকা, আর প্রফিট হয়েছে কত, মোটামুটি 4 কোটি টাকা কাছাকাছি, 3.5 কোটি টাকা, 3.5 করোড়। এবার যদি কোম্পানি এই রেটে আগায়, 2025 কোম্পানির সেল ছিল 160 কোটি, Q1 অলরেডি সেল করছে 54 কোটি। নর্মালি কি এসব কোম্পানির Q3 Q4 বেস্ট থাকে, Q1 কম থাকে, তারপরে Q2 একটু বেশি থাকে, Q3 Q4 সেল ধরে বাড়তে থাকে। যেহেতু Q1 অলরেডি 54 কোটি টাকা করে নিয়েছে, গতবার Q1 ছিল 127 কোটি টাকা, পুরো ডবল হয়ে গেছে। তাহলে এবছরের সেল আপনি কত, মোটামুটি 250 কোটি ধরতে পারেন, 250 করোড়, 240 থেকে 250 কোটি টাকা। গত বছর কত ছিল, 160 কোটি টাকা। এখানে প্রফিট মার্জিন কত হতো, 7%। 2026 যদি সেল 240 কোটি টাকা হয়, যদি 7% নেট প্রফিট মার্জিন আসে, তাহলে মোটামুটি 200 কোটি টাকা। সরি, যদি আপনার সেল গিয়ে দাঁড়ায় 240 করোড়, যদি 7% মার্জিন দাঁড়ায়, মোটামুটি 220 কোটি টাকা হচ্ছে নেট প্রফিট দাঁড়াচ্ছে। 2026 থমাস স্কটের নেট প্রফিট গিয়ে দাঁড়াচ্ছে 20 কোটি টাকা। 2025 কত প্রফিট ছিল, 13 কোটি টাকা। এখানে মোটামুটি মোর দ্যান 50% গ্রোথ পাচ্ছে। 2026 প্রফিট যদি 20 কোটি টাকা হয়, এখন আপনি কোম্পানির যে মার্কেট ক্যাপ আছে মোটামুটি 500 কোটি টাকা, পুরো কোম্পানির মার্কেট ক্যাপ আছে 500 কোটি টাকা। মার্কেট ক্যাপকে আপনি যদি গ্রোথে ভাগ করেন, প্রফিট গ্রোথ দিয়ে, মার্কেট ক্যাপ 500 কোটি টাকা, আর প্রফিট গ্রোথ হচ্ছে কত, নেট প্রফিট কত 2026 20 কোটি টাকা, ভাগ করলে কত আসছে, পি 500কে 20 দিয়ে ভাগ করলে 25, তার মানে আপনি 25 পিতে পাচ্ছেন মোটামুটি 50 to 60% গ্রোথ ইঞ্জিন। তাহলে পেগ রেশিও কত হচ্ছে, 25 কে 50 দিয়ে ভাগ করেন 0.5, মানে 1 টাকার মাল পাচ্ছেন আপনি 50 পয়সা দিয়ে। কত পার্সেন্ট গ্রোথ ইঞ্জিন, 50 to 60% গ্রোথ ইঞ্জিন। এটা কিন্তু সুপার ডিল হতে পারে, দুর্দান্ত ডিল হতে পারে, কিন্তু যেহেতু সবসময় মাথা রাখতে স্মল ক্যাপ কোম্পানি, এসব কোম্পানি নিয়ে কিন্তু নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়লে হবে না। এসব কোম্পানিকে আপনাকে প্রতিটা কোয়ার্টারে ট্যাগ করে যেতে হয়, বিজনেসটা ঠিক লাইনে যাচ্ছে কিনা। অপরচুনিটি হিউজ আছে। দেখুন এই কোম্পানি আমার যেভাবে বিজনেস করছে, যে বিজনেস মডেল, সুযোগ তো প্রচুর আছে এই কোম্পানিতে, আমার মানে প্রচুর স্কোপ আছে, কিন্তু প্রতিটা কোয়ার্টার আমার ট্যাগ করে যেতে হবে। এদের যে বিজনেস মডেল, এই বিজনেস মডেল সুপার বিজনেস মডেল আছে, ট্যাগ করুন প্রতিটা কোয়ার্টারে। আমার মনে হয় এইসব কোম্পানি কি থেকে বেশি হচ্ছে, একবারে পুরো পয়সা লাগানো খুব দরকার নেই, ছোট অ্যালোকেশন থেকে শুরু করুন, করে প্রতিটা কোয়ার্টারে ট্যাগ করতে থাকুন। যত কোম্পানি ভালো রেজাল্ট করতে থাকবে, যত ইনভেস্ট বাড়তে থাকবে। দেখুন কোম্পানিকে স্টাডি করুন, অ্যানালিসিস করুন। আমার তো মনে হয় এই মুহূর্তে থমাস স্কটে কিন্তু প্রচুর স্কোপ আছে। থ্যাংক ইউ।